দেখছেন এটি নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে টানা দুদিন কমপ্লিট শাটডাউনের পর কাজে ফিরেছেন। আজকে থেকে এনবিআর সংস্কার পরিষদের ব্যানারে আন্দোলন করা কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে অফিস করছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন আসলে সেখানে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সেখানে আন্দোলন চলছে এবং এই আন্দোলনের ফলে কিন্তু মারাত্মক হুমকির মুখে পড়ে দেশের আমদানি রপ্তানি অবস্থা, তৈরি হয় অচল অবস্থা। অন্যদিকে রোববার সন্ধ্যা 7:30 থেকে চট্টগ্রাম বন্দরের কাজ শুরু করেছেন কাস্টম কর্মকর্তারা এবং বন্দরের 3টি গেট দিয়ে ইতিমধ্যে পণ্য আনা নেওয়া শুরু হয়েছে। আমরা এ নিয়েই কথা বলবো, আসলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কতটা প্রভাব পড়লো এই আন্দোলনের ফলে। এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত আছেন অধ্যাপক এ.কে.এম. ওয়ারেসুল করিম, ডিন, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। জি জান্নাত, আপনাকেও অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা। জি স্যার, আমরা দর্শকদেরকে শুরুতেই বলছিলাম যে অচল অবস্থা তৈরি হয়েছিল এনবিআরে এবং আজকে থেকে সেখানে পুরো দমে কাজ শুরু হয়েছে এবং সেখানে আজ কিন্তু সকাল থেকেও সেখানে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ইতিমধ্যে অফিস করেছেন। এই যে দেশের রাজনৈতিক অস্থিরতা চলছে এবং বড় কোনো বিনিয়োগ আসছে না, দেশি বিনিয়োগকারীরাও একটা আস্থা সংকটের মধ্যে রয়েছেন, তার মধ্যে এনবিআরে যে লাগাতার শাটডাউন এবং আমদানিতে যে একটা ভাটা পড়েছে, সব মিলিয়ে অর্থনীতিতে আসলে কীরকম প্রভাব পড়েছে? থ্যাংক ইউ জান্নাত। আমার মনে হয় যে এনবিআর এমন একটা অর্গানাইজেশন, এটা হচ্ছে ইকোনমির যে লাইফ ব্লাড, মানে একেবারে হৃদযন্ত্র, যেখান থেকে ইকোনমির প্রতিদিন আমাদের যে দৈনন্দিন অপারেটিং এক্সপেন্সেস গভর্নমেন্টের, তারপর গভর্নমেন্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এডিপি, মানে সরকারের যন্ত্র এটাকে চালু রাখার জন্য যে গ্রিজ দরকার হয়, সেই লিকুইডিটি, সে তারল্যটা আসে ফ্রম এনবিআর। এনবিআর বন্ধ থাকা ডেফিনেটলি বাংলাদেশের কেন যে কোনো দেশের সরকারের জন্য, রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা সংকট তৈরি করে এবং আমাদের দেশেও করেছে। কিন্তু লাকিলি একটা বিরাট সময় ছিল ঈদের ছুটি, ঈদের কারণে এমনিতেই বন্ধ থাকতো, আর আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সিচুয়েশন ভালো ছিল, সে কারণে হয়তো তাৎক্ষণিক তারল্য সংকটে পড়তে হয় না। কিন্তু ডেফিনেটলি বড় সংকট যেটা হবে সেটা হচ্ছে আমাদের রেভিনিউ কালেকশন। কারণ আজকে বছরের শেষ দিন, আজকে 30শে জুন। সো আজ পর্যন্ত আমাদের টার্গেট ছিল নিয়ারলি 5 লক্ষ কোটি টাকা, মানে সংশোধিত বাজেটে সেটা ছিল প্রায় 4,64,000 কোটি টাকা। কিন্তু আমার মনে হয় এনবিআর প্রায় 1,05,000 কোটি টাকা, যেটা সিপিডি বলেছিল যে 1,05,000 কোটি টাকার ডেফিসিটে পড়বে। এবং তাই হচ্ছে, কারণ যদি এনবিআর বন্ধ থাকে, কালেকশন বন্ধ থাকে, অ্যাক্টিভিটিস বন্ধ থাকে, হয়তো কালেকশন কিছু হচ্ছে, যেমন ভিএটি টিএটি, এগুলো কালেকশন অটোমেটিকলি হবে। আবার যেগুলো রেগুলার ইনকাম, ধরুন আমার বেতন, আপনার বেতন থেকে যে ট্যাক্সটা, সেটা সরকার হয়তো আগে হোক পরে হোক এমনিতেই পাবে। কিন্তু আদার যে অ্যাকচুয়াল এনবিআর এর যে ফিল্ড ওয়ার্ক, এনবিআর এর যে ধরুন ডিসিশনগুলো, অ্যাপিলগুলো, সেগুলো তো সব বন্ধ। তো এই কারণে এবছর মারাত্মকভাবে সরকার তার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবে। স্যার, তাহলে আপনি বলছেন যে জি জুন মাসের কথা বলছিলেন এবং জুন মাসেই কিন্তু সাধারণত সরকার রাজস্ব আদায়ের চূড়ান্ত মাস হিসেবে গণ্য করে থাকে এবং এই যে লক্ষ্যমাত্রার কথা আপনারা বলছিলেন যে জুন মাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা সংখ্যা তো থেকেই যাচ্ছে স্যার। হ্যাঁ, সংখ্যা ডেফিনেটলি, এবং আমরা এটা 2-1 দিনের মধ্যে জানতে পারবো। আপনাকে আমি বলতে পারি যে 11 মাসে, মানে আনটিল দ্য এন্ড অফ মে, 11 মাসে এনবিআর এর টোটাল কালেকশন ছিল মাত্র 3,23,000 কোটি টাকা। এবং সেটাকে আমি ক্যালকুলেট করে দেখেছি, যদি ওই রেটেও কালেকশন হয় তাহলে আমরা খুব বেশি হলে 3,50,000 বা 3,52,000 কোটি টাকা হয়তো কালেক্ট করতে পারবো। এবং সে কারণেই ওই যে সিবিডির কথা ঠিক, যে 1,05,000 কোটি টাকার যে শর্টফল, যে ঘাটতি, সেটা দেখা যাবে। হয়তো তার চেয়ে আরো বেশি, আমার মনে হয় প্রতিদিন যে 200 কোটি টাকার রাজস্ব আদায়ের সংকট, এই যে সংকটটা দেখা যাচ্ছে, এর কেন্দ্রবিন্দু আসলে কি? এই সংকটের কেন্দ্রবিন্দু কি এনবিআর বিলুপ্তি বা প্রশাসন ক্যাডারের কর্তৃত্ব? না, এর কেন্দ্র অবশ্যই আন্ত ক্যাডার একটা টেনশন আছে, টানাপোড়েন আছে। কিন্তু আমার মনে হয় যেখানে সরকার ভুল করেছে সেটা হচ্ছে রিফর্ম, এনবিআর রিফর্মটা শুধুমাত্র কিন্তু এনবিআর এর পলিসি এবং ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন, এটাকে আলাদা করার মধ্যেই নিহিত না। এনবিআর রিফর্ম ইজ মাচ মোর কম্প্রিহেন্সিভ, অনেক বেশি ব্যাপক ভিত্তিক। যেমন আমরা বলে থাকি যে এনবিআর কে উচিত যে হরাইজন্টাল এক্সপ্যানশনে যাওয়া, মানে ট্যাক্সের নেটটা বাড়ানো, ট্যাক্স রেট কমিয়ে আনা, ট্যাক্স পেমেন্ট বা ট্যাক্স কালেকশনটাকে আরো সহজ করা। আমি এর আগে এনবিআর এর চেয়ারম্যানের সামনেই একটা ডিসিসিআই প্রোগ্রামে দেখেছি যে এফবিসিসিআই এর প্রাক্তন একজন সভাপতি বলেছেন যে আমাদের হয়রানি, আমাদের ট্যাক্স আপনি যাই নিন না কেন, হয়রানিটা বন্ধ করুন। তো আমার মনে হয় এনবিআর
যে ভুল করেছে বা গভর্নমেন্ট, সেটা হচ্ছে এই পলিসি বা যে কোনো ধরনের রিফর্ম, এটা কিন্তু একটা মেজর রিফর্ম। এই রিফর্মটা করার জন্য আপনাকে অবশ্যই ডিউ ডিলিজেন্স আমরা যেটাকে বলি, মানে আচ্ছা। ডিউ প্রসেস ফলো করতে হয়। তার মানে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা এবং কয়েক দফা আলোচনা, কারণ স্যার যাদেরকে আমরা নিয়ে এ আপনি কাজ নিয়ে করবেন। জি, আমরা এ নিয়ে আরো আলোচনা করব আপনার সাথে। আপনি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শকদেরও বলছি কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। একটা বিরতির পর ফিরছি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আমরা শাটডাউন প্রত্যাহারে ব্যবসায়ীদের যে স্বস্তি ফিরেছে এনবিআর সে প্রসঙ্গে কথা বলবো। এবং আজকে আমাদের সাথে ভার্চুয়ালি উপস্থিত আছেন অধ্যাপক এ কে এম ওয়ারাসুল করিম, ডিন স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে এনবিআর রিফর্ম বা সংস্কারের কথা বলছিলাম। এক্ষেত্রে যদি আসি, সেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে $470 কোটি ঋণ পাওয়ার একটি শর্ত ছিল যে রাজস্ব নীতি আদায়ের কাজে আলাদা সংস্থা গঠন করা। এতে করে রাজস্ব বিভাগ আন্দোলনের নামে এবং আন্দোলনের নামে যে ক্ষতি হলো এটা পোষাতে সরকার কি আবার ঋণের জালে আবদ্ধ হয়ে যাবে? আপনার কি মনে হয়? যে আমার মনে হয় যে আইএমএফ যে শর্ত দিয়েছে, এই শর্তটা কিন্তু অনুচিত একটা শর্ত। কারণ আমার কাছে মনে হয় না যে লোনের $4.7 বিলিয়ন, যে আপনি $470 কোটি যেটা বললেন, সেটার জন্য এনবিআর স্প্লিট করলেই আমাদের রেভিনিউ কালেকশন বাড়বে। দেখুন, বাংলাদেশে এক্সকিউজ মি, এটা ঠিক যে বাংলাদেশের ট্যাক্স টু জিডিপি রেশিও ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য রিজিয়ন অ্যান্ড অলসো ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমাদের এই পেছনে কারণটা কিন্তু আমাদের এনবিআর একা না। এনবিআর অফকোর্স ইনএফিসিয়েন্সি আছে, এনবিআর কিছু দুর্নীতিও আছে, এবং সিপিডির একটা গবেষণা থেকে আমরা আপনারা সবাই দেখেছেন যে 226 কোটি টাকা বলা হচ্ছে, 2,26,000 কোটি টাকা পরিমাণ ট্যাক্স কম কালেকশন হচ্ছে শুধু গত অর্থ বছরে। সো এগুলো এখানে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, এবং সেই ইমপ্রুভমেন্টটা কিন্তু ওই স্প্লিট থেকে আসবে না। মানে এনবিআর এর পলিসি, নীতি বিভাগ এবং এক্সিকিউশন এটা আলাদা করার মাধ্যমে আসবে না, এবং সেটা কিন্তু পরিষ্কার না কোন পলিসিগুলো এনবিআর নিজেরা করে। আমি তো মনে করি পার্লামেন্ট অ্যাকচুয়ালি বাংলাদেশের যে ট্যাক্স পলিসি বা মার্কিন যুক্তরাষ্ট্র আইআরএস কিন্তু পলিসি করে না, পলিসি করে কংগ্রেস। বাংলাদেশে এখানে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট ঠিক করে দেয় ভিএটি কত হবে, পার্লামেন্ট ঠিক করে দেয় কারা কত টাকা ট্যাক্স দেবে, ইভেন কোন জিনিসের উপর কত টাকা ট্যাক্স হবে, ভিএটি হবে, শুল্ক হবে, সবকিছু কিন্তু পার্লামেন্টে আমরা বাজেট বক্তৃতা বা বাজেট অ্যাপ্রুভালের মাধ্যমে পাই। সো ইট ইজ নট ক্লিয়ার যে আসলে পলিসি বিভাগ এনবিআর কি এমন পলিসি করছে যেটা আলাদা করলে তারা মোর এফিশিয়েন্ট হবে। আমি এখানে এনবিআর এর কর্মকর্তাদের সাথে বরং আমি একমত। আমি মনে করি এটা যেভাবে ছিল আইআরএস বা মানে পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতোই একই রকম, সেখানেও এই সেপারেশনটা কিন্তু নেই, মানে অ্যাটলিস্ট আমার চোখে পড়ছে না। আচ্ছা, তারপরে যদি করতে হয়, জি স্যার বলুন। তারপরে যদি করতে হয়, যেটা ইম্পর্টেন্ট ছিল, যেটা আমি আগে বলছিলাম বিরতির আগে, যে ডিউ ডিলিজেন্স, আপনি আলাপ আলোচনা ছাড়া এনবিআর এর সদস্যদের সাথে, সেখানে গভর্নমেন্টের ক্যাডার আছে, নন ক্যাডার সার্ভিসেস আছে, তাদের সবার সাথে বা সবাইকে সাথে নিয়ে আপনার করতে হবে, এবং সবসময় এই রিফর্মগুলোর জন্য এনাফ টাইম দিতে হয়। বলতে হয় যে এটা আগামী বছর থেকে ইমপ্লিমেন্ট হবে বা 1.5 বছর পর ইমপ্লিমেন্ট হবে, যাতে করে এখনই কেউ কলম বিরতি বা স্ট্রাইকে যেতে না পারে। এবং এখনো কিন্তু যেটা মনে হচ্ছে স্বস্তির কথা আপনি বলেছেন, স্বস্তিতে তো আমি স্বস্তি পাচ্ছি না, কারণ এখানে বলা হচ্ছে হ্যাঁ তলিয়ে দেখবে তারপর। আমার মনে হয় যে এই প্রবলেম আর এখনো থেকে গেছে, এবং আলটিমেটলি সেপারেশনের পরও কিন্তু এনবিআর এর রেভিনিউ কালেকশন এবারও যে বাজেট মানে লক্ষ্যমাত্রা ঠিক করা হলো সেটা কিন্তু কালেকশন হবে না। হবে না সেটার কারণ আপনি জানতে চাইলে আমি বলতে পারি। জি, বাজেটে 88% বেশি আসলে রাজস্বের যোগান দেয় এনবিআর, এবং একদিন বন্ধ থাকলে প্রায় 2,500 কোটি টাকা শুল্ক হারায় সরকার। এতে প্রতি বছরই রাজস্ব আয় ঘাটতিতে থাকে। এবার তাহলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? আমরা প্রতি বছরই দেখি যে রাজস্বে ঘাটতি থেকে যাচ্ছে। হ্যাঁ, এবার আমার ধারণা আমরা ম্যাক্সিমাম 7%, আমি মনে করি বাংলাদেশের যে মানে হিস্টোরিক্যালি রেভিনিউ কালেকশন কিন্তু বেড়েছে। রেভিনিউ কালেকশন মানে 4 লক্ষ কোটি টাকার মতো হওয়া, এটা ইটসেলফ একটা রেকর্ড। এখানে অযথা কিন্তু আপনি শুধু বেশি রেভিনিউ বা বেশি বড় বাজেট করলে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না, বরং কম ট্যাক্স, এবং সেই ট্যাক্সটা আপনি কোন কাজে ইউজ করছেন। কারণ ট্যাক্সের
যে ব্যবহার, সেখানে বৈধতা, সেখানে জাস্টিফিকেশন দরকার ট্যাক্স পেয়ারের কাছে। তারপর ওই যে বললাম যে প্রসেস সিম্পলিফিকেশন, প্রসেস এফিসিয়েন্সি, প্রসেস ফেয়ারনেস, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, আপনার ঘাটতির কথা আসি। এটা গাণিতিক হিসাব আপনি যেটা দিয়েছেন সেটা কিন্তু এত ভয়াবহ না। মনে করুন আমার বেতন 1,00,000 টাকা, তাহলে আমি দিনে আবার 3,000 টাকা বেতন পাই। এর অর্থ এই না যে আমি একদিন কাজ না করলে 3,000 টাকার ক্ষতি হবে, কারণ আমি হয়তো ওই কাজটা পরের দিন করব। আমরা যেমন পরীক্ষার খাতা দেখা, কোর্স নেওয়া, মেকআপ করার সুযোগ আছে। আর এনবিআর এর কালেকশন কিন্তু অনেক ক্ষেত্রে অটোমেটিক, যেমন আমাদের ধরুন বিদ্যুতের উপর আমরা যে ভিএটি দেই, আমরা কনজাম্পশনের উপর যে সেলসের উপর দিই, এগুলো অটোমেটিক কালেকশন হবে, হয়তো কোম্পানিগুলো ওই কয়দিন দিচ্ছে না। কিন্তু আমার মনে হয় কিছু আমার হিসেবে প্রতিদিন 2,500 না হলেও ধরুন 200-300 কোটি টাকা পরিমাণ বা 500 কোটি টাকা পরিমাণ আমরা হারাবো, যেটা হয়তো কখনোই রিকভার করতে পারবো না। কারণ স্যার, আমরা বুঝতে পেরেছি কালেকশন আছে। আমাদের সময় স্বল্পতার কারণে আসলে এটা নিয়ে আলোচনা খুব বেশি করা যাচ্ছে না। আপনার কাছে একটু ছোট করে আমি আসলে যে প্রসঙ্গে কথা বলছিলাম সে প্রসঙ্গে জানতে চাই যে কেন সিদ্ধান্তটা আরো আগে নেওয়া হলো না বড় ক্ষতির পর। সংক্ষেপে বলতে গেলে ওই যে বললাম যে এই সিদ্ধান্তটা নাটকীয়ভাবে হয়েছে, এবং সরকারের কোনো কৌশল, সরকারের স্ট্র্যাটেজিটা কি ছিল, যেমন এর আগের দিন সেনাবাহিনী নিয়োগ করে, আমার মনে হয় যথেষ্ট চাপ প্রয়োগ করে, এবং এনবিআর এর একটা ইনহেয়ারেন্ট, একটা অন্তর্নিহিত দুর্বলতা কিন্তু আছে। কারণ এনবিআর অ্যাজ এন ইনস্টিটিউশন বাংলাদেশে খুব বেশি এফিশিয়েন্ট এবং মানে এথিক্যাল ইনস্টিটিউশন হিসেবে ইমেজ করতে পারে না। সো সেই কারণে আমার ধারণা এনবিআর এর কোনো কর্মকর্তাকে হয়তো প্রাইভেটলি হুমকি টুমকি দেওয়া হয়েছে যে তোমাদের বিরুদ্ধে ইনকোয়ারি আছে, তোমাদের দুর্নীতি ইত্যাদির প্রমাণাদি আমাদের কাছে আছে। সো মানে টো দ্য লাইন, মানে সরকারের লাইনে আপনি চলে আসুন। আমার ধারণা এই ধরনের পরোক্ষ চাপ তৈরি হয়েছে, কারণ নীতিগত কোনো আমরা ঘোষণা শুনি নাই। তবে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হলো বিজিএমইএ এখানে ইন্টারভিন করেছেন, ব্যবসায়ীরা ইন্টারভিন করেছেন, বিকেএমইএ ইন্টারভিন করেছেন। সো ওনাদের ইন্টারভেনশনের স্যার, কারণে এনবিআর এর কাছে যে অত্যাবশ্যক পরিষেবা ঘোষণা করা হয়েছে তাতে আসলে কি হবে যদি একটু বলতেন একটু ছোট করে। হ্যাঁ, অত্যাবশ্যকীয় মানে কেউ ছুটি, কেউ এটা এক ধরনের ব্ল্যাঙ্কেট রেগুলেশন, যে তার মানে কেউ যদি ধরুন একটু ধর্মঘট করতে যায় বা যে কোনো ধরনের ইয়েটাকে অবৈধ করা হলো, সো তার মানে আপাতত আপনি কোনো স্ট্রাইক কোনো কিছু হয়তো করতে পারবেন না। কিন্তু আমার মনে হয় যে বোঝাপড়া করাটাই আমাদের স্ট্রেংথ। বোঝাপড়ার মাধ্যমে যদি আসা যায়, সেখানে একটা ইউনিটারি থাকুক আর দুভাগ হোক এনবিআর এর এফিশিয়েন্সি। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদের ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম অধ্যাপক একেএম ওয়ারিসুল করিমের সাথে, ডিন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আজকে শাটডাউন প্রত্যাহারের ব্যবসায়ীদের স্বস্তি নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এই অচল অবস্থা কাটিয়ে নিশ্চয়ই এনবিআর তার নিজস্ব গতিতে ফিরবে এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো আয়োজনে আবার আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।